আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন দুদক সহকারী ব্যবস্থাপক, যেটা হলো নবম গ্রেড, 27 নভেম্বর 2015 MCQ এক্সাম হয়েছে। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 80। প্রত্যেকটা MCQর মান হলো 80। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। এখানে প্রত্যেকটা MCQ লিখিত আকারের মতো একটু সময় লাগবে। শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন। শুরু করা যাক। জৈনিক বিক্রেতা 10% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করল। সেটার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 90 টাকা। যদি ঘড়িটি 1500 টাকা বেশি দামে বিক্রি করা যেত, তবে ক্রয় মূল্যের উপর 20% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 - 10 ইকুয়াল 90 টাকা। আবার বলছে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ হতো যদি ঘড়িটি 1500 টাকা দামে বেশি বিক্রি করত। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 100 + 20 ইকুয়াল 120 টাকা। অতএব বিক্রয় মূল্য বেশি ইকুয়াল 120 - 90 ইকুয়াল 30 টাকা। এখন একটু লক্ষ্য করেন যে বিক্রয় মূল্য যদি 30 টাকা বেশি হয়, তখন ক্রয় মূল্য কত? তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত? এখন আমাদের 1500 টাকা বেশি হলে কত? তাহলে লিখব যে বিক্রয় মূল্য ত্রিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 টাকা। এটা প্রথমে আমরা ধরে নিয়েছি। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য ইকুয়াল 100/30 টাকা। অতএব বিক্রয় মূল্য 1500 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 × 1500 হচ্ছে 30। 0 0 3 5 15 আর একটা 0 থাকবে, অর্থাৎ 5 একে 5 আর 3টা 0, 1 2 3, 5000 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। সে যদি 20% লাভ 20% লাভ করতে চাইতো, তাহলে তার ক্রয় মূল্য হয়তো 5000 টাকা। আশা করি ক্লিয়ার। ক নম্বরে আছে। পরের প্রশ্নে আসি। নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা,
তাহলে আমরা বের করব হলো স্রোতের অনুকূলে অনুকূলে প্রতি কিলোমিটার স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল নৌকার বেগ হইতেছে 18 প্লাস স্রোতের বেগ হইতেছে 6 ইকুয়াল 24 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে বেগ হলো 24 কিলোমিটার। এখন স্রোতের প্রতিকূলে বেগ বের করে নেই। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ ইকুয়াল নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল 12 কিলোমিটার। আচ্ছা, আমরা জানি যে সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই বেগ, দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখন বলছে যে নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময়। তাহলে স্রোতের অনুকূলে লেখা দেয় এটা, স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে, আগে যাওয়া লাগবে, যেতে সময় লাগবে ইকুয়াল দূরত্ব হচ্ছে 72 এবং স্রোতের অনুকূলে বেগ হলো 24 ইকুয়াল 3/24 72, 3 ঘন্টা সময় লাগবে। ওকে, এখন স্রোতের প্রতিকূলে, অতএব স্রোতের প্রতিকূলে বিপরীতে ফিরে আসতে সময় লাগবে, ফিরে আসতে সময় লাগবে ইকুয়াল মোট দূরত্ব হচ্ছে 72 আর স্রোতের প্রতিকূলে বেগ হইতেছে 12 ইকুয়াল 6/12 হচ্ছে 72 ইকুয়াল 6 ঘন্টা। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে হলো 3 ঘন্টা আর প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে ইকুয়াল 3 + 6 ইকুয়াল 9 ঘন্টা সময় লাগবে। হচ্ছে 9 ঘন্টা। তাহলে নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে 9 ঘন্টা সময় লাগবে। আশা করি ক্লিয়ার। বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। বাসে কতজন যাত্রী গিয়েছিল? দড়ি
এক্স জন যাত্রী বাসে গিয়েছিল। আচ্ছা, তাহলে মোট ভাড়া হলো 2400 টাকা। এখন 10 জন যাত্রী না আসায় তাহলে আমরা এখন একটু দেখি যে মোট ভাড়া হচ্ছে 2400 টাকা, ঠিক আছে, আর যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন। আবার বলছে যে 10 জন যাত্রী না আসায় তাহলে 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 10, ঠিক আছে। এই যে 10 জন যাত্রী না আসলো, এদের যে সংখ্যাটা এবং মোট সংখ্যাটা এর বিয়োগফল কত? 8 টাকা মাইনাস। তাহলে এই সংখ্যা থেকে যদি আমরা মোট সংখ্যা বাদ দেই তাহলে 8 টাকা কি বাড়তে বাড়া দিতে হয়েছে। আলাদাভাবে লেখা যেত, আমি একসাথে লিখে দিতেছি। বা লসাগু নিয়ে আসি এক্স ইন্টু এক্স মাইনাস 10, তাহলে 2400 ইন্টু এক্স, 2400 এক্স মাইনাস 10, এক্স মাইনাস 10 ইন্টু 2400 ইকুয়াল হলো 8। বা চব্বিশশো এক্স মাইনাস এক্স প্লাস, আচ্ছা এর আগে আমরা একটু গুণ করে নেই। হ্যাঁ, গুণ করে নিলে বেটার হবে। 2400 এক্স মাইনাস এটা কি হবে? 2400 ইন্টু এক্স মানে কি 2400 এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2400, আর একটা শূন্য আসে যাবে, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 10 মাইনাস 2400 প্লাস 2400, তাহলে টোটালি থাকতেছে হলো উপরে 24,000 আর নিচে হচ্ছে হলো এক্স ইন্টু এক্স মাইনাস 10, 24,000 ইকুয়াল 8। বা আবার ফিরে আসলাম। আচ্ছা, এখন আমরা আর গুণ করি। গুণ করার আগে এটা গুণ করে নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 10x ইন্টু 8 ইন্টু 24,000। ওকে, বা এখন আমরা একটু বামে দেখাই, 8 আছে, উভয় পক্ষে যদি আমরা 8 দ্বারা ভাগ করে দেই তাহলে এটা হয়ে যাবে 3 8 24 এবং 3টা শূন্য, 1 2 3, 3000। তাহলে থাকতেছে হলো এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল 3000। বা এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল 0। উৎপাদক করতে হবে, যেহেতু 3000 আছে তাহলে 50 60
যেহেতু মাইনাস আছে তাহলে 60টা আগে আসবে। এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 50x বাদ দিলে হবে মাইনাস 10x মাইনাস 3000, এখানে এক্স হবে 3000 ইকুয়াল 0, বা এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 60 প্লাস 50 কমন নিলে হবে এক্স মাইনাস 60 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে এক্স এর দুইটা মান পাবো, একটা হলো 60 আর একটা হচ্ছে মাইনাস 50। আমাদের শুধু লাগবে হলো 60, কারণ সংখ্যাটা কি ঋণাত্মক হতে পারবে না। এক্স মানে হচ্ছে 60 জন। তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে একজন যাত্রী বাসে গিয়েছিল, অর্থাৎ কি 60 জন যাত্রী ওই বাসে গিয়েছিল না, বনভোজনের জন্য গিয়েছিল। আশা করি ক্লিয়ার। 60 অ্যান্সার এটা কি? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করা উচিত যে 60 জন কিন্তু বাসে গিয়েছিল, মানে এক্সের মান পাইছি আমরা। এখন আবার 10 জন যাত্রী না আসায়, এইটাই হলো মূল কথা। তাহলে মাইনাস 10 ইকুয়াল 50 জন। ঠিক আছে, এই তো শেষ। প্রশ্নটা শেষ পর্যন্ত খেয়াল করতে হয়। ওকে, পরের প্রশ্নে আসি। 110 টাকা কেজি দরের কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দরের দ্বিগুণ চা মিশিয়ে মিশ্রিত চা 120 টাকা কেজি দরে বিক্রি করলে মোট 2000 টাকা লাভ হয়। মিশ্রণে দ্বিতীয় প্রকারের কত কেজি চা ছিল? একশো টাকা কেজি দরে কিছু চা। তাহলে প্রথম প্রকারের চায়ের সংখ্যা দেওয়া নাই, তাহলে ধরি প্রথম প্রকারের চা ক্রয় করে ইকুয়াল এক্স কেজি। এখন বলছে দ্বিগুণ চা, তাহলে দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে ইকুয়াল 2x কেজি। তাহলে মোট চা ক্রয় করে, মোট চা ক্রয় করে ইকুয়াল 1 কেজি প্লাস এক্স কেজি প্লাস 2x কেজি ইকুয়াল 3x কেজি। আচ্ছা, আবার বলছে যে মিশ্রিত চা 1200 টাকা কেজি দরে বিক্রি করলে মোট 2000 টাকা লাভ হয়। তাহলে 3x কেজি চায়ের বিক্রয় মূল্য ইকুয়াল 120 টাকা গুণন 3x। তাহলে হবে 3 12 36, একটা 0x, 360x টাকা। এখন বিক্রয় মূল্য তো আমরা পেয়ে গেলাম, তাহলে এর ক্রয় মূল্য বের করি। অতএব 3x কেজি চায়ের ক্রয় মূল্য ইকুয়াল, প্রথম হলো 110 টাকা কেজি দরের 1 কেজি কিন্তু সে ক্রয় করা হয়েছে, তাহলে 110 ইন্টু এক্স, এরপরে প্লাস 100 টাকা কেজি দরের দ্বিগুণ চা, তাহলে 100 গুণন 2x। এই যে টোটাল, ঠিক আছে, টোটালটা কত আসে দেখি। তাহলে 110x প্লাস
200x সমান হবে 310x 10x এত টাকা। আমি আবারও রিপিট করতেছি যে 3 কেজি চায়ের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা করে বিক্রি করছে, যেহেতু মোট কেজি হচ্ছে 3x, তাহলে টোটাল হচ্ছে 360x টাকা। আবার 3x কেজি চায়ের বিক্রয় মূল্য হইতেছে, প্রথমে হচ্ছে প্রথম প্রকারের চা 110 টাকা কেজিতে, এবং দ্বিতীয়টা হচ্ছে কি 100 টাকায়, তাহলে টোটাল হচ্ছে 310x টাকায় ক্রয় করা হয়েছিল। এখন শর্ত মতে আচ্ছা, যেহেতু লাভের কথা বলছে প্রশ্নে, তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এইখানে বিক্রয় মূল্য কত? এইখানে বিক্রয় মূল্য হচ্ছে 360x টাকা মাইনাস ক্রয় মূল্য কত? 310x টাকা সমান, প্রশ্ন কিন্তু বলে দিছে যে 2000 টাকা মোট লাভ হইতেছে। তাহলে লাভের সংখ্যা কত? 2000 বা 50x সমান 2000। অতএব x ইকুয়াল 50, তাহলে এখানে 4 বার 40, x ইকুয়াল 40 কেজি। ঠিক আছে, তাহলে প্রথম প্রকারের চায়ের সংখ্যা ছিল হলো 40 কেজি, এবং দ্বিতীয় প্রকারের চায়ের সংখ্যা ছিল 40 দ্বিগুণে 80 কেজি। এখন আমাদের প্রশ্নে বলছে যে মিশ্রণে দ্বিতীয় প্রকারের কত কেজি চা ছিল? তাহলে মিশ্রণে দ্বিতীয় প্রকারের 80 কেজি চা ছিল। খ নাম্বারে অ্যান্সারটা আশা করি ক্লিয়ার। এটা একটু আবার রিপিট করে আবার একটু দেখেন, পরে প্রশ্নে আসি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তার দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, ধরি দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার, এটা ধরে নিলাম। আচ্ছা, এবং পরিসীমা দেওয়া আছে, বা ক্ষেত্রফল থেকে যে কোনো একটাতে বের করা যাবে, সমস্যা নেই। আমরা পরিসীমা থেকে নিয়ে আসি, তাহলে আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর মানটা হলো 60, বা x প্লাস y সমান হইতেছে 30 হয়ে যাবে, 30। আবার আমরা আরেকটা পাবো হলো ক্ষেত্রফল, এটা নাম্বার 1 দিয়ে রাখি, এবং xy আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 221 বর্গমিটার। আচ্ছা, তাহলে এই 1 নাম্বার থেকে আমরা কিন্তু রাখতে পারবো y এর মানটা রাখি, তাহলে হবে 30 মাইনাস x, এটাই আমরা 1 নাম্বার ধরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ধরি আমরা 2 নাম্বার সমীকরণ। এখন 2 নং সমীকরণে আমরা y এর পরিবর্তে বসাবো কত? 30 মাইনাস x, তাহলে x ইন্টু 30 মাইনাস x ইকুয়াল হচ্ছে 221, বা 30x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 221 ইকুয়াল 0। সবগুলা বাম পাশে নিয়ে আসলাম, বা এখন মাইনাস দ্বারা গুণ করে দিলে হবে এক্স স্কোয়ার
-30x প্লাস 221 ইকুয়াল 0। আচ্ছা, 221-এর হচ্ছে 17, 13, 17, যেহেতু বড় আছে তাহলে লিখব x² মাইনাস 17x মাইনাস 13x, না না না, যেহেতু বড় না, দুইটাই তো মাইনাস, তাহলে কমন নেওয়ার সুবিধার জন্য এটা প্লাস 221 ইকুয়াল 0। আমরা প্রথমে কমন নিয়ে রাখি x, তাহলে x মাইনাস 17 মাইনাস 13 কমন নিয়ে রাখি, x মাইনাস 17 ইকুয়াল 0। তাহলে x সমান 17 এবং x সমান বের হবে 13। এখন আমরা x এর যে মানটা পাইছি, দুইটা মান পাইছি, একটা হচ্ছে 17 এবং 13, এই মানটা আমরা 1 নম্বরে বসাই দিই 1 নং সমীকরণে। তাহলে 30 থেকে 17 বাদ দিলে হবে 3, 13, 13। এখন এইখানে কিন্তু 13 আছে, x ইকুয়াল 13 আছে, যেটা কি দৈর্ঘ্য হিসেবে বড় বড় হয়ে যায়, নেওয়া যাবে না। তাহলে y ইকুয়াল আচ্ছা, y বের করতে লাগবে না, শুধু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 17, এটাই হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্নে শুধু বলছে যে দৈর্ঘ্য সমান কত, তাহলে দৈর্ঘ্য সমান 17 মিটার, 17 ক নাম্বার। আর যদি প্রস্থ বলতো তাহলে প্রস্থ বের করে নিতাম, 30 থেকে 17 বাদ দিলে হচ্ছে 13 মিটার। পরের প্রশ্নে আসি। টাকায় 8টি কাঁচামরিচ বিক্রি করলে 10% ক্ষতি হয়। টাকায় কতটি মরিচ বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা, ধরি 8টি মরিচের বিক্রয় মূল্য ইকুয়াল 1 টাকা। তাহলে একটি মরিচের বিক্রয় মূল্য হবে 1/8 টাকা। আবার ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন প্রশ্ন বলছে যে 8টা কাঁচামরিচ বিক্রি করলে 10% ক্ষতি হয়, টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90 টাকা। কিনছিল 100 টাকা দিয়ে, বিক্রি করতে হলো 90 টাকায়। ওকে, এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য
100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত আমাদের 1/8 টাকা। তাহলে সরাসরি লিখি যে বিক্রয় মূল্য 1/8 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/90 ইন্টু 8 সমান এখানে 100টা হিসাব করি 8 নং 72 এবং উপরে হচ্ছে 100 এটা কিন্তু 90 ঠিক আছে 8 নং 72 720 হয়ে যাবে 00 কাটা তাহলে 10/72 টাকা থাকবে। আচ্ছা এরপরে আবার বলছে যে টাকায় কতটি মরিচ বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 120 টাকা 20 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ক্রয় মূল্য হচ্ছে 10/72। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। অতএব ক্রয় মূল্য 10/72 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 10/72 10 10 100 10 1.2 হয়ে যেতেছে এটা 00 কাটি পরে এগুলো হিসাব করতেছে। তারপরে হচ্ছে 72 6 12-তে 72 তাহলে 6 থাকতেছে আর উপরে 1 থাকতেছে টোটাল থাকবে হিসাব নিকাশ করে 1/6 টাকা ঠিক আছে। আমাদের প্রশ্ন কিন্তু বলছিল 20% লাভ হবে তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য হচ্ছে 1/6 টাকা। তাহলে 1/6 টাকায় পাওয়া যেতে পারে ইকুয়াল একটি মরিচ। অতএব 1 টাকায় পাওয়া যায় ইকুয়াল 1/1.6 তাহলে 1 গুণন 6/1 ইকুয়াল 6টি মরিচ। তাহলে টাকায় 6টি মরিচ বিক্রি করলে 20% লাভ হবে। 6টা মরিচ ঠিক আছে 1 টাকায় 6টা মরিচ বিক্রি করতে হবে। পরের প্রশ্নে আসি। একটি পানির ট্যাঙ্কের প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় ও তৃতীয় নল খুলে দিলে ট্যাঙ্কটি যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় খালি হয়। 3টি নল
একত্রে খুলে দিলে খালি ট্রেনটি কত ঘন্টায় পূর্ণ হবে? আচ্ছা, দড়ি সম্পূর্ণ অংশ সমান 1, অংশ সমান 1 অংশ। আচ্ছা, তাহলে প্রথম নলটি খুলে দিলে দুই ঘন্টায় পূর্ণ হয়, এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। তাহলে প্রথম নলটি খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/2 অংশ, 2 অংশ মানে হাফ অংশ 1 ঘন্টায় পূর্ণ হয়ে যাবে। আবার বলছে যে দ্বিতীয় ও তৃতীয় নলটা, তাহলে লিখি দ্বিতীয় নল দ্বারা চার ঘন্টায় খালি হয়, সমান 1 অংশ। তাহলে 1 ঘন্টায় খালি হবে 1/4 অংশ। আবার তৃতীয় নল দ্বারা, প্রশ্নটা সহজই আছে, তৃতীয় নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়, 5 ঘন্টায় খালি হয় সমান 1 অংশ। 1 ঘন্টায় খালি হবে 1/5 অংশ, 1/5 অংশ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম নলটি খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হইতেছে হাফ অংশ, এবং দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় খালি হইতেছে 1/4 অংশ, এবং তৃতীয় নল দ্বারা 1 ঘন্টায় খালি হইতেছে 1/5 অংশ। তাহলে দ্বিতীয় ও তৃতীয় নল দ্বারা 1 ঘন্টায় খালি হয় ইকুয়াল 1/4 প্লাস 1/5 অংশ, 1/4 প্লাস 1/5 অংশ 1 ঘন্টায় খালি হয়ে যাবে দ্বিতীয় এবং তৃতীয় নল দ্বারা। তাহলে চারপাশের লসাগু হচ্ছে 20, 5 থেকে 5 আর 4 হচ্ছে 9, এত অংশ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় তৃতীয় নল দ্বারা 9/20 অংশ খালি হয়ে যাবে 1 ঘন্টায়। এখন প্রশ্নে বলছে যে 3টি নল একত্রে খুলে দিলে খালি ট্রেনটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে 3টি নল একত্রে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হবে বা হয় ইকুয়াল
প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ হয় 1/2 1/2 মাইনাস আবার 1 ঘন্টায় খালি হয়ে যাবে 9/20 অংশ। এত অংশ পূর্ণ হয়ে যাবে। আশা করি এই লাইনটা ক্লিয়ার। তাহলে 20 এবং 2 এর লসাগু 2 1 10 20 10 থেকে 9 বাদ দিলে হচ্ছে 1/20 অংশ পূর্ণ হবে। এইটা পূর্ণ হবে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারবো 1/20 অংশ পূর্ণ হয় ইকুয়াল 1 ঘন্টায়। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ইকুয়াল 1/20 ইকুয়াল 1 গুণন 20 গুণ করলে উপরে আসবে /1 ইকুয়াল 20 ঘন্টায়। তাহলে একত্রে খুলে দিলে খালি ট্রেনটি কত ঘন্টায় পূর্ণ হবে? 20 ঘন্টায় পূর্ণ হয়ে যাবে। আশা করি ঝামেলা নাই। আমি মনে করি এটাই সহজ নিয়ম। এছাড়া যদি অন্য কোনো নিয়ম থাকে আপনারা করতে পারেন অবশ্যই। পরের প্রশ্নে আসি। একটি বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? সেই 2015 সালের প্রশ্ন এটা। আর এই প্রশ্নগুলো বর্তমানেও ব্যবহার করা হয়। এই প্রশ্নগুলো দেখলে আমরা কঠিন মনে করি, স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল এগুলা। আচ্ছা, একটি বর্গাকার, ঠিক আছে, তাহলে আয়তাকার না, কিন্তু যেহেতু বর্গাকার তাহলে দুইটা বাহুই কি সমান। তাহলে ধরি বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল x মিটার। অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল x স্কোয়ার বর্গমিটার। আবার বলছে বর্গাকার বাগানের বাইরের চারিদিকে, তাহলে বাইরে মানে কি যোগ করতে হবে, আর ভিতর থাকলে মাইনাস করতে হয়। তাহলে লিখব যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য বা বাগানের দৈর্ঘ্য, সমস্যা নাই, ইকুয়াল x প্লাস 5 দ্বিগুণে 10। এটা কীভাবে হলো? যেহেতু দৈর্ঘ্য দুই পাশে আছে, তাহলে 10 গুণন 2, 10 না 5 গুণন 2, 5 গুণন 2 ইকুয়াল 10। তাহলে x প্লাস 10 একক হবে মিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ইকুয়াল x প্লাস 10 স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 20x প্লাস 100। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। আমরা একটু লক্ষ্য করি যে এটা হচ্ছে কি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য থেকে যদি আমরা
রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এটা, এখানে থেকে যদি আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফল পাই তাহলে কি পাবো আমরা? রাস্তার ক্ষেত্রফল পাবো না। এখান থেকে যদি আমরা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, এখানে টোটালি হচ্ছে x² + 20x + 100 এবং বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে কি x², এই যে এইটুকু হচ্ছে কি x²। অতএব বাগানের ক্ষেত্রফল ইকুয়াল x² প্লাস 20x প্লাস 100 থেকে আমরা x² বাদ দিতে হবে, তাহলে থাকবে হলো 20x প্লাস 100। শর্ত মতে 20x প্লাস 100 ইকুয়াল হচ্ছে 500 বর্গমিটার, 500 মিটার স্কোয়ার, বা 20x সমান 400। অতএব x এর মান বের হবে 400-কে 20 দ্বারা ভাগ করলে হচ্ছে 20 স্কোয়ার সমান 400। ঠিক আছে, x সমান হচ্ছে কি 20 বের হয়ে গেল। এখন বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে x, অতএব বাগানের ক্ষেত্রফল ইকুয়াল x² ইকুয়াল 400 বর্গমিটার। ক নম্বরে আছে। পরের প্রশ্নে আসি। এক ব্যক্তি 240 টাকা কিছু কলম কিনে দেখলেন যে, তো এই যে প্রশ্নে আমরা পড়ছি না, শাহেদ কিছু কলম 240 টাকা কিনে দেখলো যে সে যদি একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা করে কম পড়তো। সে কতটি কলম কিনেছিল, অর্থাৎ শাহেদ কতটি কলম কিনেছিল। আমরা এই অঙ্কটা করছি। ধরি সে 1টি কলম কিনেছিল, তাহলে 1টি কলমের দাম ইকুয়াল 240 টাকা। অতএব একটি কলমের দাম 240 ডিভাইডেড বাই x টাকা, তাই তো? আচ্ছা, আর বলছে সে যদি এটা, তাহলে প্রতিটি কলমের দাম 1 টাকা করে কম পড়তো। তাহলে লিখতে পারবো যে শর্ত মতে 240 ডিভাইডেড বাই x থেকে 240 ডিভাইডেড বাই x মাইনাস, না প্লাস করতে হবে, x প্লাস 1। সে যদি একটা কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম 1 টাকা করে কম পড়তো। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলেই হবে 1। এইখান থেকে আমরা লসাগু নিব, x ইন্টু x প্লাস 1, তাহলে হবে 1 চলে গেলে
এক্স প্লাস 1 ইন্টু 240 মাইনাস 240x ইকুয়াল হলো 1। পর পৃষ্ঠায় করি। বা 240x প্লাস 240 240x প্লাস 240 প্লাস 240 মাইনাস 240x ইকুয়াল 1 x ইন্টু তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স 240x এটা। তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে, লবে থাকবে হলো 240 ডিভাইডেড বাই আর গুণ করলে হচ্ছে 240 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স। বাম পাশে নিয়ে আসি সবগুলা, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল 0 হয়ে যাবে। এখন 240 এটা হয় 16 এবং 15, 16 এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x, আমি এটা করছি জন্যেই আর উৎপাদক এই লসাগুটা বের করা লাগলো না। 240 ইকুয়াল 0। তাহলে x কমন নিলে হবে x প্লাস 16 মাইনাস 15 কমন নিলে হবে x প্লাস 16 ইকুয়াল 0। x দুইটা মান পাবো, একটা হলো মাইনাস 16 আর একটা হচ্ছে প্লাস 15। ওকে, এখন কলমের মান তো আর ঋণাত্মক হয় না, তাই 1 সমান 15টি। অর্থাৎ সে 15টি কলম কিনেছিল। ক্লিয়ার? পরের প্রশ্নে আসি। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি যে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। যে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার সেটা বের করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে আনুমানিক একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র থেকে একটি যে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, এই যে লম্ব এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এইখান থেকে এই যে পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার হলে যে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে যেহেতু ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ হচ্ছে এটা 13 সেন্টিমিটার। যে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। নো, আমি আবারও রিপিট করতে হবে, এটা চিত্রটা সঠিক হয় নাই। আচ্ছা, কেন হয় নাই বলি। আচ্ছা, এটা একটা বৃত্তের কেন্দ্র, আমি কিন্তু ব্যাসার্ধ যে দিয়ে ফেলছিলাম। আচ্ছা, বৃত্তের কেন্দ্র এটা। এখন কেন্দ্র থেকে
একটি জের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জে। তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে কী বলা হয়? জে, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না। এখন এই পর্যন্ত ধরি, এই পর্যন্ত এটা হচ্ছে কি ব্যাসার্ধ। এইটুকুর মান হলো 13 সেন্টিমিটার এবং এই যে একটা লম্ব আঁকাইছে, ঠিক আছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এখন বলছে যে জে এর দৈর্ঘ্য কত? এটা যদি আমি এ ধরি, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, আর কিছু না, হ্যাঁ। তাহলে এ বি এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এটা যদি আমি এ বি সি ডি ধরি, তাহলে এটা একটি কি সমকোণ ত্রিভুজ হতেছে না? কোণ ডি সমকোণ হয়ে যাচ্ছে না, 90 ডিগ্রি। এর মানে কি? এর মানে হচ্ছে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, এখন এডি স্কোয়ার আমাদের লাগবে। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসি কত? এসি হচ্ছে 13 হচ্ছে 169 মাইনাস সিডি কত? সিডি হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার মানে 25। 9 থেকে 5 বাদ দিলে হলো 4, 6 থেকে 2 বাদ দিলে হলো 4, 144। এটা কিসের মান? এডির মান, এডি স্কোয়ারের মান। তাহলে এডি সমান বের হবে 12, উভয় পক্ষকে বর্গমূল করলে বের হয়ে যাবে 12। তাহলে এডির মান কত বের হয়ে যেতেছে? 12 সেন্টিমিটার। যেহেতু এখন এটার দ্বিগুণ না, দ্বিগুণিত যে, তাহলে এ বি সমান হইতেছে এডি প্লাস বিডি দ্বিগুণ। তাহলে 12 দ্বিগুণে 12 12 24। টোটালি লিখে দিব যে এ বি ইকুয়াল 24 সেন্টিমিটার। বারো, 16, 18 নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি কোনোটি নয়। এখানে অপশন ছিল 5টা করে অপশন। আশা করি ক্লিয়ার। এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। এখন বি এক্স মাইনাস এ ওয়াই সমান এ প্লাস বি হলে এক্সের মান বের করতে হবে। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ প্লাস বি। এটা তো বাদ দেওয়ার কোনো অপশনই দেখি না, যোগ করলেও তো কোনো অপশন নাই। এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, একটা অপশন আছে, তো সেটা হলো এই যে এটাকে যদি, এই যে প্রথমটাকে যদি এ দ্বারা গুণ করি উভয় পক্ষে এবং পরেরটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি, তাহলে পাবো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এটা এ দ্বারা গুণ করলাম আমরা, এ দ্বারা। আবার বড়টাতে বি দ্বারা গুণ করি, তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস
এ বি ওয়াই, এই যে এবার হ্যাঁ ঠিক আছে, এবার বিয়োগ করা যাবে, ইকুয়াল এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দুইটারে যোগ করি। আরও বেটার হইতো এটা যদি আমরা নাম্বার 1 ধরে রাখতাম, এটা নাম্বার 2 ধরে রাখতাম, তাহলে লিখতে পারতাম যে 1 নংকে আমরা এ দ্বারা গুণ করি এবং 2 নংকে বি দ্বারা গুণ করে যোগ করে পাই। এখন আমরা যোগ করব। ওকে, তাহলে এই এ স্কোয়ার এক্স থাকবে, এটা চলে যাবে, তারপর হইল প্লাস এ বি মাইনাস এ বি চলে যাবে। ঠিক আছে, তাহলে থাকবে হলো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা লাইন হয়তো আমি একটা লাইন শর্ট করে দিচ্ছি, তাহলে এখানে এক্স কমন যাবে, যেহেতু আমার টার্গেট এক্সের মানটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্সের মান না, তাহলে এটা ডান পাশে আসবে, তাহলে এক্স ইকুয়াল থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। বাহ, অসাধারণ প্রশ্ন ছিল। একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে যোগফল 30 হয়। একটি সংখ্যার বর্গের সাথে তাহলে একটি সংখ্যা সমান এক্স, এক্সের বর্গের সাথে 5 যোগ করলে যোগফল কী হবে? 30 হবে। তাহলে এক্স মানে সংখ্যাটি কত? তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 25 হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স সমান কত? উভয় পক্ষকে বর্গমূল করলে 5 পাবো আমরা। কিছু কিছু প্রশ্ন দিছে একদম সহজ, আর কিছু কিছু প্রশ্ন চিন্তা করতে হয় অনেক। পরের প্রশ্নে আসি। আচ্ছা, 8 জন পুরুষ বা 8 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে? এরকম একটা প্রশ্ন আমি এসআইতে পাইছিলাম, সাব ইন্সপেক্টর অফ পুলিশের 17 মনে হয়। আচ্ছা, এখানে বলছে যে পুরুষ এবং বালক, তাহলে যতজন পুরুষ আছে এই পুরুষকে বালকে রূপান্তরিত করতে হবে। তাহলে 8 জন পুরুষ সমান 18 জন বালক। আচ্ছা, তাহলে একজন পুরুষ সমান 18 ডিভাইডেড বাই 8 জন বালক। এইখানে কিন্তু আবার আছে পরে যে 16 জন পুরুষ, তাহলে 16 জন পুরুষ সমান হবে 18 ইন্টু 16 ডিভাইডেড বাই 8, 8 2 ইকুয়াল 36 জন বালক। আচ্ছা, এখানে 36 জন বালক, এরপরেও কিন্তু আবার বলছে 18 জন বালক। তাহলে মোট বালকের সংখ্যা ইকুয়াল 36 প্লাস 18, 6 12 2 14, 1 5 54 জন। আচ্ছা, চুয়ান্ন জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
কাজটি দ্বিগুণ হলে প্রথমে হচ্ছে 18 জনের 18 জন বালকের সময় লাগে ইকুয়াল, যেহেতু আগে করতে পারতে হলো 36 দিনে, আর এখন যেহেতু দ্বিগুণ হয়েছে কাজ, তাহলে 36 × 2 ইকুয়াল 72 দিন সময় লাগবে। এখন হইতেছে একটি কাজ, তাহলে 16 জন পুরুষ ও 18 জন বালক, তাহলে আমরা মোট বালকের সংখ্যা কত বের করছি? 54 জন। তাহলে একজন বালকের সময় লাগে ইকুয়াল 72/18। অতএব 54 জন বালকের সময় লাগে ইকুয়াল 72 × 54 18 জন বালকের সময় লাগতেছে হচ্ছে 72 দিন। 18 জন বালকের সময় লাগে হচ্ছে 72 দিন। একজনের লাগবে হলো এইখানে কিন্তু ঝামেলাটা, 18 জনের জন্য সময় লাগে 72 দিন, একজনের কি কম লাগবে? না, একজনের কিন্তু আরও বেশি লাগবে। এটাই ঐকিক নিয়মের সূত্র। তাহলে একজন বালকের ওই কাজ করতে সময় লাগবে বেশি দিন, তাহলে 72 × 18। এখন ওই কাজটা অর্থাৎ 54 জন বালকের সময় লাগবে ইকুয়াল 72 × 18 / 54। আচ্ছা, 2 দ্বারা ভাগ করি। 17 দ্বিগুণে 54, 36 দ্বিগুণে হচ্ছে 72। তারপরে 54 থেকে কিছু ভাগ করা যায় না, 18 হয়ে যাচ্ছে, 36 2 দ্বারা ভাগ করা যাইতেছে না। বাহাত্তর গুণন 18 1296 ভাগ হচ্ছে 17। 24 টোটালি থাকবে হচ্ছে 24 দিন। তাহলে 54 জন বালকের সময় লাগবে হচ্ছে 24 দিন। 36 × 18 ভাগ 17। সরি 54 দ্বিগুণে 54 অর্ধেক করলে হচ্ছে 27, 27 দ্বিগুণে 54, 17 দ্বিগুণে 34। ঠিক আছে, সময় লাগবে হচ্ছে 27 দিন। এটা 3 দ্বারা ভাগ করা যেত, 3 নং 27, 3 বারোতে হচ্ছে 36, আবারও 3 দিয়ে, 3 3 9, 3 4 12, আবার 3 6 18। এবার হয়েছে, ঠিক আছে, 424 দিন সময় লাগতেছে। ক্লিয়ার? একটি বাক্সে কিছু 50 টাকা, কিছু 20 টাকা এবং কিছু 10 টাকা নোট আছে, যার আর্থিক মূল্য হচ্ছে 980 টাকা। ওই বাক্সে 20 টাকার নোট 20টি থাকলে সর্বোচ্চ কতটি নোট আছে?
এখন বলছে যে ওই বাক্সে 20 টাকার 20টি নোট থাকলে তাহলে একটি নোটের মূল্য সমান 20 টাকা। অতএব 20টি নোটের মূল্য হবে 20 গুণন 20 সমান 400 টাকা। আচ্ছা, এখন 20 টাকা নোট 400 টাকার আছে, মানে টোটালি হলো 980 টাকা। তাহলে আরও বাকি টাকা থাকে, বাকি টাকা ইকুয়াল 980 মাইনাস 400। 8 থেকে 0 বাদ দিলে হচ্ছে 8, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, 580 টাকা আর অবশিষ্ট আছে। এখন টাকা অবশিষ্ট আছে 580, কিছু 10 টাকাও আছে না? আচ্ছা, এখন 50 টাকার নোট যদি আমি 10টা রাখি তাহলে কত রাখা? 50 টাকার নোট 10টা না 11টা রাখি, তাহলে 50 ইন্টু 11, 5 একে 5, 5 একে 5, 0, 550 টাকা। আর বাকি থাকে হচ্ছে কি 30 টাকা। এখন বলছে 50 টাকা কত নোট আছে, তাহলে 10 টাকার নোট আছে হলো, আর 3টা নোট আছে 10 টাকার। 10 টাকার নোট হইলো 3টা, তারপরে 20 টাকার নোট হইলো কি 20টা, আর 50 টাকার নোট হবে 11টা। 55, 11, 11, 7, 9, 10, 11, তাহলে কোনোটাই অ্যান্সার নাই। অ্যান্সার হবে কোনোটি নয়। পরের প্রশ্নে আসি। প্রতি 4 বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা 5টি শিশুর বয়সের সমষ্টি হচ্ছে 75 বছর। এখন বলছে কনিষ্ঠ শিশুটির বয়স কত? ঠিক আছে, প্রতি 4 বছর অন্তর অন্তর। আচ্ছা, তাহলে ধরি কনিষ্ঠ শিশুটির বয়স ইকুয়াল x বছর। শর্ত মতে x প্লাস 4 বছর অন্তর অন্তর, তার মানে কি x প্লাস 4 প্লাস x প্লাস 4 8 হবে, আবার x প্লাস 12 হবে, প্লাস 1 2 3 4 x প্লাস 16। এই যে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 75 বছর। আবার রিপিট করতেছি যে কনিষ্ঠ মানে সবচেয়ে যে ছোট, ওর বয়স হইতেছে x বছর, নিলাম x বছর। এরপর হইতেছে পরে যেটা জন্মগ্রহণ করবে ওটা কি 4 বছর পরে জন্মগ্রহণ করবে না, তাহলে 4 প্লাস x এই বছর, আবার কি তার দ্বিগুণ হবে না, মানে এই যে 4-এর দ্বিগুণ কত 8 হবে, x প্লাস 8 বছর, আবারও কিন্তু আবার মানে 3 গুণ হবে, 3 4 12 বছর, আবার কি 4 গুণ হবে x প্লাস 16। তাহলে টোটালি হইতেছে 1 1 3 4 5x, তাহলে 5x প্লাস 4 8 12, 12 12 24, 24 আর 10 হচ্ছে 34, 34 আর 6 হতে 40, তাহলে 40 হচ্ছে, তাহলে 75 মাইনাস 40 দিয়ে দেই, 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 4 বাদ দিলে হলো 3, 35। 5x এর মান হলো 35, x এর মান হবে 7 বছর। বাহ, 7 বছর গ নাম্বারে আছে। বিশেষ ক্রমানুযায়ী সাজানো 1 3 6 11 18 29 42 ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা,
তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে কত 1। এরপরে দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় পদ হচ্ছে 3। 3 মানে কি? 3 হইতেছে প্রথম প্লাস 2 যোগ করছে ইকুয়াল হইতেছে 3। আবার তৃতীয় পদ সমান হচ্ছে 6। 6 হচ্ছে কি 3 প্লাস 3 না, দ্বিতীয় পদ প্লাস 3 যোগ হইতেছে বা 3 প্লাস 3। এরপর হলো চতুর্থ সংখ্যা ইকুয়াল 11। 11 মানে কি? 11 সমান 6 প্লাস 5। এই যে এদের সাথে আবার 5 যোগ হইতেছে, 6 প্লাস 5। তাহলে প্রথম সংখ্যা সমান 1, দ্বিতীয় সংখ্যা সমান কত 1 প্লাস 2 যোগ হইতেছে, আবার তৃতীয় পদ হইতেছে 3 এর সাথে আবার 3 যোগ হইতেছে, চতুর্থ পদ মানে কি 6 এর সাথে আবার 5 যোগ হইতেছে, বেড়ে যাইতেছে। পঞ্চম পদ সমান হচ্ছে 18। 18 মানে কি 11 প্লাস 7 সমান 18। এবং ষষ্ঠ পদ হবে এই যে 18 যুক্ত হবে 18 প্লাস 11 ইকুয়াল হচ্ছে 29। তাহলে সপ্তম পদ হবে 29 প্লাস, সপ্তম পদ হচ্ছে 42 নে প্লাস 13 ইকুয়াল হচ্ছে 42। এবং অষ্টম পদ কত দেওয়া আছে? তাহলে 42 প্লাস 17, 42 প্লাস 17 ইকুয়াল হচ্ছে 59। ক নাম্বারে আছে? শুধু লিখিতের মতো প্রশ্নগুলো। একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? আচ্ছা, ধরি ছাত্র সংখ্যা সমান x জন, এখন প্রথমে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। লিখিত আকারে এটা সমাধান করার চেষ্টা করি। 3টি বেঞ্চ খালি থাকে, অতএব বেঞ্চের সংখ্যা টোটাল স্টুডেন্ট হচ্ছে x জন ডিভাইডেড বাই 4 জন করে বসতেছে, কিন্তু তাহলে আরও 3টা বেঞ্চ খালি থাকতেছে। ঠিক আছে, আবার হইতেছে 3 জন করে বসতেছে। এবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। অতএব
ব্রাঞ্চের সংখ্যা ইকুয়াল এই যে x - 6 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটাই ছিল হচ্ছে কন্ডিশন, শর্ত ছিল। এখন আসে এই শর্তের প্রয়োগ। যেহেতু ব্রাঞ্চ তো আর পরিবর্তন হবে না, ব্রাঞ্চের সংখ্যা একই থাকবে, তাহলে x ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইকুয়াল x - 6 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে কি ব্রাঞ্চের সংখ্যা কিন্তু একই থাকবে। আচ্ছা, বা 4x প্লাস 12 ইকুয়াল x - 6 ডিভাইডেড বাই 3। আর গুণ করি 3x প্লাস 36 ইকুয়াল 4x - 24, বা -1 সমান, এখানে এটা কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাস হলে 36 আর 24 যোগ করলে হবে -60। অতএব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে বা মাইনাস দ্বারা গুণ করলে 1 সমান কি 60। এখন ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা সমান কত? 1 জন, আর আমরা x এর মান পেয়ে গেলাম 60, ঠিক আছে। এটা লিখিততে এভাবে দিলেও হবে 60। পরের প্রশ্নে আসি। সমকোণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিভুজ দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, অতিভুজ ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, মাঠটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। আচ্ছা, এ বি সি দিলাম, অতিভুজ দেওয়া আছে হলো 13 মিটার এবং ভূমি দেওয়া আছে হচ্ছে 5 মিটার। এটা বের করতে হবে লম্ব। তাহলে এবি স্কোয়ার সমান 13 13 হচ্ছে 169 মাইনাস 25 ইকুয়াল 144 থাকবে। 144 মানে কি? 144-এ যদি আমি বর্গমূল করি, অর্থাৎ এবির মান পেয়ে যাব আমরা 12। এবির মান হচ্ছে 12। এখন বলছে মাঠটির ক্ষেত্রফল কত। যেহেতু এটা ত্রিভুজাকৃতির, তাহলে এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এখন ভূমি দেওয়া আছে হলো ভূমি 5 ইন্টু উচ্চতা পেয়ে গেলাম 12। তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6, 5 6 30 বর্গমিটার, একক বর্গমিটার। ঠিক আছে, গ নাম্বারটা। আচ্ছা, পরের প্রশ্ন, সম্ভবত লাস্ট প্রশ্ন এটা। 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে এবং তাদের বর্তমান বয়সের সমষ্টিটা বের করতে হবে। আচ্ছা, যেহেতু বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা লিখি ধরি প্রথম অনুপাত হচ্ছে রহিমের, পরেরটা করিমের। তাহলে ধরি রহিমের বর্তমান বয়স 3x বছর, করিমের বর্তমান বয়স ইকুয়াল 4x বছর। আচ্ছা, এরপরে বলছে যে 10 বছর আগে, পূর্বে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল।
ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 বছর আগে রহিমের বয়স ছিল ইকুয়াল 3x মাইনাস 10 বছর। 10 বছর আগে করিমের বয়স ছিল হলো 4x মাইনাস 10 বছর। ওকে, এইখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে শর্ত মতে বয়সের অর্ধেক ছিল না, তাহলে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল। তাহলে রহিমের বয়স হচ্ছে 3x মাইনাস 10 এবং করিমের বয়স হচ্ছে 4x মাইনাস 10। আমি আবার একটু বলি যে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল, এই যে অর্ধেক, ঠিক আছে, বা 4x মাইনাস 10 ইকুয়াল 6x মাইনাস 20, যেখান থেকে আমি পেয়ে যাব মাইনাস 2x সমান মাইনাস 30। এক্স এর মান পেয়ে যাব হলো 15। উভয় পক্ষে মাইনাস 2 দ্বারা না, আগে প্রথম মাইনাস দ্বারা গুণ করে তারপরে 2 দ্বারা ভাগ করে দিচ্ছে। আচ্ছা, এখন রহিমের বর্তমান বয়স বের হয়ে যাবে 3 15 45। একটা হবে 45 আর একটা হবে 4 15 হচ্ছে 4 5 20, 4 15 60, 5 সরি আমি আবার হিসাবটা করি। এই পাশে কত, এই পাশে প্লাস 10 হয়ে যাবে না, তাহলে থাকবে প্লাস 10, ঠিক আছে। 30 না, 30 হলে তো বেশি হয়ে যাইতেছে, 10 থাকবে। 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে x ইকুয়াল 5 বছর। তাহলে রহিমের বর্তমান বয়স হচ্ছে 3 5 15 এবং 4 5 হচ্ছে 20, দুইটা যোগ করলে হবে 35 বছর। অনেক বেশি হয়ে গেছিলো, 105 বছর নামে গেছিলো। এটা আসলেই ধাপে ধাপে করা লাগে, একসাথে করতে গেলে হুট করে হয় না। তাহলে দুইজনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 35 বছর। ধন্যবাদ সবাইকে। দুদকের প্রশ্ন সমাধান শেষ হলো, বাকি প্রশ্ন সমাধান দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম।